হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকেও আমরা এক জায়গায় ঘুরতে যাব। ঘুরতে বলতে একটা ঠাকুরের মন্দিরেই যাব। তো আমার আজকে অনেকজন যাব, অনেকজন। দুটো টোটো করেছি, দুটো টোটো করে। ওখানেও কিন্তু পালনই করতে হয়। তো আমি পালনই করছি না, আমার শাশুড়ি মাই করছে। সবাই মিলেই যাচ্ছে। আমার বড় ছেলে তো পরীক্ষা হয়ে গেছে, ওই যে ঘুম দিচ্ছে এখন পড়ে পড়ে। ছোটোটা উঠে পড়েছে। আর ওই যে ছোটোটা বললাম না পেট খারাপ করেছে, একটু থানকুনি পাতা খাও খালি পেটে। কালকে আমি শ্যাম্পু করেছি, আজকেও চান করতে হবে, কিন্তু আমি পালনই করিনি। চান টান করবো, তারপরে যাবো আর রান্না করবো। মা ভাতটা বসিয়ে দিয়েছে, আমার কাজটা সব হয়ে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছে, আর তরকারিটা মাছের ঝোল হবে, আর আলু দিয়ে উচ্ছে ভাজা হবে। ওটা ভাবছি আমি করে নেবো উপরে। ছোটোটাকে খাইয়ে দিই, দিয়ে তারপরে নিচে যাব। আমি বাসি কাপড়টা বদলে নিলাম, সব কাজকর্ম সেরে। চলো। এই থানকুনি পাতাগুলো আমার জেঠু শ্বশুর এনে দিয়েছে। থানকুনি পাতা খেলে না পেটের যদি কনকন করে বা পেট খারাপ করে না, তাহলে থানকুনি পাতা খেলে কমে যায়। আমারও যদি হয় বা আমার বড় ছেলেরও হয় না, খেলে দেখেছি আমি খুব ভালো কাজ করে। কিন্তু ওই যে থানকুনি পাতাটা না কেমন একটা গন্ধ লাগে আমি খেতেই পারি না। আমার বড় ছেলেও খেতে পারে না, মানে বমি করে ফেলে। কিন্তু আমার শাশুড়ি আবার থানকুনি পাতাটা দারুণ খেতে পারে, পানের মতো চিবিয়ে চিবিয়ে খায়। আমি মোটেই খেতে পারি না। তো আমার ছোট ছেলে তো চিবিয়ে খেতে খুব ভালো পারে, কিন্তু এখন তো সকালবেলা ওকে তো চিবাতে দিলে হবে না, চিবাতে তো সময় লাগবে। তার জন্য ওকে একটু ভালো করে নোড়াতে করে ছেঁচে ওকে রস করে খাইয়ে দিলাম। আর ওষুধও আনা আছে, ওষুধও খাইয়েছি। থানকুনি পাতাটা খেলে ভালো কাজ হয়, তার জন্য জেঠু শ্বশুর বলল ওকে খাইয়ে দিতে, তাই ওকে খাইয়ে দিলাম। আর তারপরে এই দেখো ওকে খালাম, খাইয়ে দিয়ে একদম নিচে চলে এলাম রান্না করার জন্য। তাড়াহুড়ো করে রান্নাটা করবো। এই দেখো আমার ছেলে ওর দাদুর কাছে বসে রয়েছে, আর আমি ঝটাপট রান্নাগুলো করে নেবো। ওই যে আলু দিয়ে উচ্ছে ভাজবে বললাম, তাই আলু দিয়ে উচ্ছে একটু বেশ ভেজে দিলাম। তা এই যে আমাদের গাছের ভেন্ডি আমাদের নিয়ে এসেছে, তা বলছে যে আজকে ভেন্ডিগুলো করে দাও, নষ্ট হবে। আমি আবার বলছি যে একটা জায়গায় যাব, এবার ধরো মন্দিরে পুজো দিতে যাব, তো তাড়াহুড়ো করে তার জন্য ওই যে উচ্ছে আলু ভাজছি আর মাছের ঝোল করে দেবো। আবার কত কি রান্না করবো, বলছে না ওই ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভেন্ডিগুলো করে দাও। তার জন্য ভাবলাম তাহলে থাক, ভেন্ডিগুলো করেই দিই বলছে যখন। তাই ভেন্ডিগুলো চিড়ে চিড়ে নিয়েছি। ভেন্ডিগুলো না কেমন বলো তো, খুব একটা কচি না, মানে পাকা হালকা হালকা কচি। আর এরকম টাইপের ভেন্ডি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আমি খাই না, কিন্তু আমার এরকম পাকা ভেন্ডি ভালো লাগে না। ডাঁটার মতো চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে না। এটা আবার আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে, কিন্তু ভেন্ডি আমার শ্বশুরমশাইয়ের খাওয়া বারণ, তাও খাবে বলছে। ভেন্ডির ঝালটা কিন্তু আমার কচি কচি ভালো লাগে। যখন এই গরমের সময় ভেন্ডিটা খেতে ভালো লাগে, তো খুব কচি কচি হবে, বেশ গলে যাবে, ওটা খেতে ভালো লাগে। পাকা ভেন্ডি কি আর ভালো লাগে খেতে? আমি খাই না পাকা ভেন্ডিটা। তারপরে এই দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে। আর মাছটা না কালকে এনেছিল জেঠু, আর মাছটা কাল এনেছিল বলে আরও ভালো হলো, কারণ সকালবেলায় মাছ আসে এক একদিন, আবার এক একদিন আসে না। তা মাছটা কাল এনেছিল, বেছে ধুয়ে ফ্রিজে রাখা ছিল। তো মাছটা বার করে ওই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে, আমি আলতাটা পরে নিলাম। আর ওই যে বাসি কাপড়টা বদলে নিয়েছিলাম সকালবেলা কাজকর্ম সেরে। চানটা সকালে করে নিই, তার কারণ ওই যে ছোট ছেলেটাকে খাইয়ে দাইয়ে পটি করিয়ে একবারে পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চানটা করেছি, কারণ মন্দির ওখানে পুজো দিতে যাব তো তার জন্য। আর ছেলেটার পটি করছে, তার জন্য আবার একটু টেনশন হচ্ছে, কারণ একটা জায়গায় যাব, তো ওখানে গিয়ে যদি আবার কোনো সমস্যা হয়। তো তারপরে এই দেখো তরকারিটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে এসে একদম পুরো চান করে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার ননদ দিয়েছিল ননদের বিয়ের আগে। তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তারপর ছোটো সোনাকে এই দেখো জুতোগুলো পরিয়ে দিচ্ছি। আর আমরা টোটো করেই যাব, দুটো টোটো বলা হয়েছে, কারণ অনেকজন যাচ্ছি তো। আমাদের বাড়ি থেকেই 9 জন যাচ্ছি, মানে আমি যাচ্ছি, আমার বড় ছেলে, আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি যাচ্ছে, তারপরে এই যে ননদটা যাচ্ছে। শোনো টাকা, দেখো এই দেখো টাটা, আবার ঠিক দেখাই, টাটা হাতে করে দেখি, তাও টাটা হাতে করে দেখি, তাও টাটা হাত দেখিয়ে টাটা করো। তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, একদম পুরো একদম নিচে চলে এসেছি, ব্যাগপত্র নিয়ে যে মুড়ি টুড়ি সব নিয়ে নিয়েছি। আমি তো পালনই করিনি, আমার শাশুড়ি মাই করেছে। আমি এতে জলের বোতল, তারপরে ছেলেটার খাবার দাবার নিয়েছি, 2-1টা জামা নিয়েছি, তারপরে ব্যাগের মধ্যে একটু নিয়েছি, একটু ব্যাগটা ভারী হয়েছে কারণ জলের বোতল নিয়েছি। ওখানে কোথায় জল টল পাবো তার ঠিক নেই, তার জন্য জল বেশি করে নিয়ে নিয়েছি। আর যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বাগদেবীতলা। জায়গাটা হচ্ছে আমাদের গঙ্গা পার হয়ে যেতে হবে, মানে নৌকো করে গঙ্গা পার হয়ে যেতে হবে ওই গয়েশপুরের ওইদিকে। গয়েশপুর তোমরা চেনো কিনা জানি না, তবে গয়েশপুরের ওইদিকে আমাদের ঘাট পার হয়ে ওইদিকে যেতে হবে। তো
দুটো টোটো বলা হয়েছিল, তার মধ্যে একটা টোটো আবার খারাপ হয়ে গেছে, তো ওর জন্য আবার অন্যজনের একজন টোটো নিয়ে তারপর উনি আসবে, তারপর আমরা যেতে পারবো। তারপর অনেকক্ষণ পর, প্রায় 10 থেকে 20 মিনিট পর ওই যে টোটোটা এলো। এই টোটোটাতে, এটা হচ্ছে আমার ওই যে দেওরটা টোটো, এই টোটোটাতে আমার শাশুড়ি মা তারপরে আমাদের পাড়ার একজন যাচ্ছে, ওরা ওটাতে চেপেছে। আর একটা যে টোটো এসেছে সেই টোটোটাতে আমরা, আমার ননদ, আমার যাই যে 2 যা, আমার বড় ছেলে, তারপর ওই যে দেওরটা, আমরা এই গাড়িটাতে বসেছি। আর আজকে আমার সকালবেলায় রান্না করতে গিয়ে ওই যে মাছের ঝোল করলাম না, মাছের ঝোল করতে গিয়ে না তেলের মধ্যে আলুটা ছাড়তে গিয়ে না হাতটা পুড়ে গেছে জানো। এবার কোথায় যাওয়ার সময় না ওরকম আগাবিঘে লাগলে না আমার খুব ভয় ভয় লাগে যে কিছু আবার হবে না। তো তারপরে এই দেখো টোটো করে বেরিয়ে পড়েছে। আর এটা হচ্ছে যে হাই রোড, একদম আমাদের পাড়া থেকে বেরিয়ে যে রোডটা, মেন রোড, সেই রোডে আমরা চলে এসেছি। তারপরে এই যে খেয়াঘাটে বললাম না যে খেয়াঘাট পার হতে হবে, তো এই যে গঙ্গাটা, এই গঙ্গাটা কিন্তু আমি প্রথম এলাম। আমি এই রাস্তাটা দিয়ে কোনোদিনও যাইনি, মানে বাগদেবীর তলায় গেছি অনেক দিন আগে, মানে এই গঙ্গাটাই পার হয়েছিলাম হয়তো, কিন্তু খেয়াল নেই, অনেক দিন আগে গেছি। তো তখন আমার বড় ছেলে এরকম ছোট ছেলের মতো ছোট্ট ছিল, আরও ছোট ছিল, তখন আমরা বাইকে করে আমার বরের সাথে গেছিলাম। তখন একবার পালনি করতে গিয়েছিলাম, আমার ননদ গিয়েছিল আর আমার বড় ছেলে ছিল। আর নৌকো চাপতে না আমার ভীষণ ভালো লাগে, একটু ভয় ভয় লাগে কিন্তু খুব ভালো লাগে নৌকোয় চাপতে। আমার তো ছোট ছেলে দেখো খুব ভাবছে যে নৌকোয় তো কোনোদিন চাপিনি, তো খুব ভাবছে যে এটা আবার কি, এটা কিসে চেপেছি। আর আমার বাপের বাড়ি যেতে কিন্তু না এরকম নৌকোয় চাপতে হতো, খুব চেপেছি, মানে যখনই বাপের বাড়ি যেতাম এরকম নৌকো করে যেতে হতো। মানে বাস দিয়ে গেলে বাসের রাস্তা আলাদা, আবার নৌকো করে গেলে মানে ট্রেন দিয়ে আর কি নৌকো চাপতে হতো আর কি, ঘাট পাড়ে হতো। তারপরে এই দেখো নৌকোয় চেপে পড়েছি, আর বিশাল বড় নৌকাটা, ভালোই বড়। আর এপার ওপার দেখা যাচ্ছে এরকম, ওই দেখো ওই নৌকাটা আসছে, ওই নৌকাটা এখানে এসে পৌঁছবে, তারপরে আমাদের এই নৌকাটা ছাড়লো আর কি। এমনিতে আমি সাঁতার জানি, মানে ছোটবেলায় তো ওই পুকুরে টুকুরে চান করতাম, তো সাঁতারটা শিখেছিলাম, সাঁতার কাটতে জানি, কিন্তু তাহলেও নৌকায় চাপতে না আমার ভীষণ ভয় লাগে। এবার যে যতই সাঁতার জানো না কেন, অথই জলে সাঁতারে কোনো কাজই হয় না। আমাদের যে কালনা ঘাটে, ওই কালনা ঘাটে তো অনেক বড় বড় বোট নৌকা থাকে, তো এবার ওই ঘাট পার হয়ে ওখানে না একটা পুজো হয় ওদিকে, কানলার ওদিকে। তো এক সময় না ওই কয়েক বছর আগে, প্রায় 7-8 বছর আগে, আমার বিয়ের পরই একটা নৌকা না, বড় নৌকা ডুবে গিয়ে না অনেক লোক মারা গেছিলো। তো আমার খুব ভয় লাগে ওই জন্য জানো, ওই জলে টলে, মানে খুব অথই জল, গঙ্গা নদী এসব দেখলে খুব ভয় লাগে। মানে ছোটোখাটো পুকুর টুকুর অসুবিধা হয় না, চান করতে ভীষণ মজা লাগে, কিন্তু এই নৌকা করে যেতে না খুব ভয় লাগে। আবার একটা নৌকায় এত মানুষজন চাপায়, লোড নেয়, মানে যা ধরবে না তার থেকে মানে বেশি লোকজন নিয়ে নেবে, তো সেই সব নৌকাগুলো দেখলে বেশি ভয় লাগে। আমি আবার বেশি ভিড় হলে নৌকাতে চাপতে চাই না। এর আগে একদিন যেখানে পালনি করতে গেছিলাম না, ওখানে মানে কি বলতো, একদম বাড়ি থেকে 8 ঘন্টা মতো লাগে, আর এটা কিন্তু অনেকটা, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময়। আমাদের বাড়ি থেকে খেয়াঘাট অবধি আসলাম 20 মিনিট লাগলো, 20 মিনিট থেকে আবার ওই যে খেয়াঘাটে হয়তো 5 থেকে 6 মিনিট লেগেছে, তারপরে খেয়াঘাট পার হয়ে এখানে আবার অনেকটা টাইম লেগেছে, প্রায় মনে হয় 45 মিনিট মতো সময় লেগেছে। তারপরে দেখো এখানে চলে এসেছি, এই যে বাগদেবীতলা, এত ভিড়, বাপ রে বাপ, কোথায় ওখানে সারগড়ে তোলা আর কোথায় এখানে, প্রচুর ভিড় এখানে। আবার মেলাও বসেছে, আর পুজো দেওয়ার লাইন দেখে তো আমাদের মাথায় হাত, একদম পুরো রাস্তা ছাড়িয়ে চলে গেছে একদম পুজোর লাইন। কি করে যে পুজো দিতে যাব সেটাই আমরা চিন্তা করছি। আর আমি পালনি না করলেও আমি বাড়ি থেকে খেয়ে আসিনি, কিছুই খাইনি, জলটা পর্যন্ত খাইনি। এবার মন্দিরে আসছি পুজো দেব, তার জন্য আমি কিছু খেয়ে আসিনি। এখান থেকে বাড়ি গিয়ে যখন খাবো সেটা পরের কথা, কিন্তু আসার আগে আমি কিছুই খেয়ে আসিনি বাড়ি থেকে। তারপরে এই দেখো এত ভিড়, মানে ওই সাইডে যে বসার জায়গা আছে, সব জায়গা সব পুরো বুকিং হয়ে আছে। মন্দিরের পাশে একটা রাস্তা রয়েছে, তার পাশে একটা আম বাগান আছে, সেই আম বাগানে দেখছি অনেক মানুষজন সব বসে আছে, তো তার জন্য আমরা এখানে চলে এলাম। কিন্তু খুব নোংরা, প্রচুর নোংরা আম বাগানে। তো এখানে ওই যে সব বাড়ি থেকে এক একজনের চট বস্তা সব নিয়ে এসেছিলাম, তো সেটা পেতেই আমরা বসে পড়লাম। আর আমার শাশুড়ি মাকে রেখে দিয়ে আসলাম, আমার ছেলেটার কাছে, ছেলেটা আছে, তারপরে বড় ছেলে আছে। তারপরে এই যে মন্দিরে পুজো কিনলাম, পুজো কিনে দেখো লাইন একবারটা দেখো, এখান থেকে অনেক দূর লাইন, যে লাইনের মানুষজন সেগুলোও দেখা যাচ্ছে না, এতটাই ভিড়। আবার ঝগড়া লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে, কে আগে ঢুকে পড়ছে পুজো দিতে, তার জন্য প্রচুর ঝগড়া লেগে যাচ্ছে। আমরা কিভাবে পুজো দিয়েছি জানো, ওই যে লম্বা লাইন, ওই লম্বা লাইনে কিন্তু আমরা দাঁড়াইনি। আমাদের এই মন্দিরের ভিতর একজন চেনা মানুষ ছিল, তো তাকে ফোন করে বললাম, তারপরে আমার ওই যে কাকি শাশুড়ি হাত দিয়ে সব পুজো পাঠিয়ে দিয়েছিলাম। মানে ভিতরে যাওয়ার কোনো চান্স ছিল না, এত ভিড় আর এত ঝগড়া করছিল মহিলাগুলো। মানে যতই হোক ওরা অনেকক্ষণ থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা যদি ফার্স্টে আগে ঢুকে পড়ি তাহলে তো ওরা রাগ করবেই, তো তার জন্য এবার অনেক লেট হয়ে যেত জানো, প্রায় মানে 2-3টে বেজে যেত পুজো দিতে গিয়ে। তার জন্য ওই রকম মানে
চেঁচাতুরি করে আর কি পুজো দিতে ভিতরে ঢুকেছে কাকি শাশুড়ি। তারপরে প্রসাদ নিয়ে আসলো আর আমরা এখান থেকে চপ কিনলাম আর কয়েকটা শশা কিনলাম, দিয়ে চলে এলাম ওই যে যেখানে জায়গা করা হয়েছিল, তো সেখানে চলে এলাম। তারপর একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে জানো তো? ওই যে প্রসাদের যে মন্ডা হয়, ওই মন্ডাটা না আমি আমার ছেলেকে ছোট্ট মতো একটা মুখে দিয়েছিলাম। তারপরে এবার ও মন্ডাটা না খেয়ে নিয়েছে। এবার আমাদের সাথে যারা এসেছে তাদের মধ্যেই একজন মানে আমার ছোট ছেলেকে হাতে ওই মন্ডা একটু প্রসাদ অর্ধেকটা মানে একটা গোটা মন্ডার অর্ধেকটা ভেঙে দিয়েছে। এবার অতটা মন্ডা তো ওকে দিলে গলায় আটকে ফেলবে, তো আমি যে মন্ডাটা দিয়েছিলাম সেই মন্ডাটা কিন্তু খেয়ে নিয়েছে। আমি তো খুব সামান্য দিয়েছি, আমি জানি শক্ত তো মন্ডাগুলো খুব একটা ভালো না, তো তার জন্য গলতে টাইম লাগবে, তো আমি না ওই মন্ডাটা খুব অল্প একটু দিয়েছিলাম। তো আমাদের সাথে যে এসেছিলো সে উনি দিয়েছে একটু বড় দেখে মন্ডা, এবার খেয়ে না গলায় না আটকে ফেলেছিল। ছেলেটা আমার এত কষ্ট পাচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, চোখ মুখ একটু লাল হয়ে গিয়েছিল, নিঃশ্বাসিতে দম আটকে যাচ্ছিল একদম। আমার তো ভয়ে সেখানেই আমি কেঁদে ফেলেছি এসেই একবারে। তো সে পিঠে থাবা দিয়ে দিয়ে জল খাইয়ে খাইয়ে গলায় হাত ডলে 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 ডলে, তারপর আবার আমার শাশুড়ি গলায় আঙুল দিয়ে বার করেছে কিছুটা, আবার আমি আঙুল ঢুকাতে গেলাম না গলার মধ্যে, ও আবার আরও ভীষণ ভিতর পানে ঢুকে যাচ্ছিল। তো যাই হোক প্রায় মনে হয় 5 মিনিট পর ওরকম গলা থেকে নামলো। আমার এত ভয় লেগে গেছিলো কি বলবো। তো আবার দেখো এখানে আবার খিচুড়ি দিচ্ছে, আবার লুচি আলুর দম, মানে খিচুড়ির সাথে আলুর দম দিচ্ছে, লুচি আবার আলুর দম দিচ্ছে। তো আমরা নিয়ে আসলাম, গিয়ে আমি খিচুড়িটা নিয়ে এসেছি, এই যে আমার ননদ সব লাইন দিয়ে লুচি আলুর দম নিয়ে এসেছে। লুচির লাইনে এত ভিড় ছিল আমি যাইনি, আমি মুড়ি খাচ্ছিলাম, এখানে মুড়িটা খেলাম, খেয়ে আমার ওই থালাটাতে একটু খিচুড়ি আনলাম, আমার শ্বশুর মশাইয়ের জন্য একটু রেখে দিলাম, আর আমার ছেলে আর ওই দেওরটা দুজনও আলাদা জায়গা থেকে খিচুড়ি এলো, মানে এক এক জায়গায় এক এক রকমের খিচুড়ি দিচ্ছে। এখানে মানুষ এসেছে সবাই মানে ভোগ দিচ্ছে, রান্না করেছে, এখানেই রান্না করছে, তাই সবাই ভোগ দিচ্ছে। তো মানে এক জায়গায় দিচ্ছে না, অনেক রকমের অনেক জায়গায় অনেকজন মানুষ দিচ্ছে সব। তো আমি এক জায়গা থেকে আনলাম, আমার ছেলে আর ওই দেওরটা এক জায়গা থেকে আনলো, এরা আবার লুচি নিয়ে আসলো অন্য জায়গা থেকে। তো এই দেখো আমি একটু খেলাম আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু রেখে দিলাম। তারপরে আমার বড় ছেলে একটু তো খেলো, ও তো কিছুই খেতে চায় না, বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলো, আবার ওকে একটু দিলাম, ও অল্প একটু খেয়েছে, লুচিটা একটু খেলো, ব্যাস। আমার ছোটো ছেলেকে তো কিছুই খাওয়াতে পারলাম না, ওই একটু ছাতু এনেছিলাম, ছাতুগুলো খাইয়ে দিলাম। তারপর একটু আশেপাশে ছেলেটাকে নিয়ে একটু ঘুরলাম, বসেই থাকছে না, এত দুষ্টুমি করছে, কি করব। কত ভিড় দেখেছো, ভিড় দেখলে অবাক হয়ে যাবে। এই যে ভিড়টা দেখছো, এটা পুরো লুচি নেওয়ার লাইন, এত লাইন, আমি তো দেখে শুনেই মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, আর আবার একটু শরীর খারাপ করছিল, মানে গ্যাস হয়ে গেছিলো। ওই যে চপ টপ কিনে এনে না খালি পেট ছিল, এমনিতে সকাল থেকে জল টল কিছু খায়নি, তো তারপরে আবার ওই চপ দিয়ে মুড়ি খেয়েছি, খেয়ে না পুরো গ্যাস অম্বল হয়ে গেছিলো। তারপর একটু ঘোরাঘুরি করে এই যে এখানে আবার একজন বাদর এনেছে, বাদরটাকে গাছে বেঁধে দিয়েছে, দিয়ে এই যে খেলা করছে। আমার ছেলে আবার দেখে খুব মজা পাচ্ছে, ডাকছে আয় আয় করে। ডাক ডাক বাদরটাকে, ডাক বাদরটাকে, ডাক ডাক বল আয়, ডাক বাদর। বানরটা দেখে এসে, আর বানরটা কি মজা করছিল, বানরটা একা একা টুপি পড়ছে, একা একা জল খাচ্ছে, গাছে বাঁধা ছিল, মানে কার বাঁদর কে নিয়ে এসেছে মেলাতে ঘুরতে নিয়ে এসেছে, তো সবাই দেখছে আর ভীষণ মজা পাচ্ছে। আর এই দেখো আমার দুই পুত্র দেখো কি কাণ্ড করে বেড়াচ্ছে, 2 ভাই। তারপর আমার না একটু শরীরটা খারাপ করছিল, এবার সবাই বলছিল চলো মেলা থেকে একটু ঘুরে আসি। শরীর খারাপ বলতে আমি বুঝতে পারিনি, মানে আমার কেমন একটা হচ্ছিল, মাথাটা একটু যন্ত্রণা হচ্ছিল, তো আমি কাউকে কিছু বলিনি যে আমার একটু শরীরটা খারাপ করছে, কাউকে কিছু বলিনি আমি, মানে মাথায় তেল দেওয়া নেই তো, তারপরে খুব রোদের তাপ, ওই রোদে না মাথাটা একটু যন্ত্রণা করছিল। তারপরে ওই যে খাওয়া দাওয়া করে সবাই বললো চলো একটু ঘুরে আসি মেলা থেকে, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই দেখো এখানে রান্না বান্না হয়েছে, এখানে খাইয়েছে, আর ওই পিছনের দিকটা ওখানে বাউল গান হচ্ছে, মানে একজন মেয়ে গাইছে, হালকা বয়স, খুব সুন্দর গাইছে, ওই যে শুনতে পেলে খুব সুন্দর গাইছে। তারপরে এই দেখো আমার বড় ছেলেকে আর ওই যে আমার জায়ের ছেলেকে যে কাকিমা পেপসি কিনে দিল খাওয়ার জন্য, ওরা তো ঠান্ডা জিনিস খেতে খুবই ভালোবাসে, আইসক্রিম পেপসি এসব তো খুব পছন্দের জিনিস ওদের। তারপরে এই দেখো মেলাতে ঘুরতে এলাম, কি সুন্দর সুন্দর কানের বিক্রি করছে দেখো, এই কানেরগুলো আমার ভীষণ পছন্দ হলো, কিন্তু খুব দাম বলছে। এই কানেরগুলো এত দাম বললে হয়, আমি 30-40 টাকা দিয়ে কানের কিনছি, আর সেই সব কানেরগুলো বলছে 180, 280 এরকম করে। এই যে এই কানেরগুলো বলছে 280 টাকা দাম। এই কানেরগুলো দেখতে ভালো লাগলে কি হবে, দামটা প্রচুর, তাই আমরা নিই নি। আর
তারপরে আমার বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে, মানে এরকম হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভাবলাম মেলায় অনেক ঘুরবো, এটা ওটা কিনবো, তো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে না আমার মাথাটা ঘুরে না আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম হঠাৎ করে মেলায় মাঝখানে। তো তারপরে সবাই মিলে জল টল ঢেলেছে, আবার দোকান থেকে জল এনে খাইয়েছে, মানে মাথাটা তো ধুয়েছে, আমার কিছুই মনে ছিল না। আমার শাশুড়ি মা ছিল, আমার ওই যে ননদটা ছিল, ওই ননদটা আমাকে ধরেছে। তো আমার ছোট সোনা কিন্তু আমার কোলে ছিল না, মানে কাকিমার কোলে ছিল, কাকিমা ওই যে কাকিমা কোলে নিয়ে মেলায় ঘুরছিল। তারপরে আমি বললাম আমাকে দাও, তো আমি মানে কোলে নিয়েছি, তখনই আমার মাথাটা ঘুরছিল। তখন আমি ওকে বললাম, আমার ননদকে বললাম যে জানো তো আমার মাথাটা কেমন ঘুরছে, আমার শরীরটা কেমন করছে। তখনই আমার কোল থেকে কাকিমা নিয়েছে আর আমি ধূপ করে পড়ে গেছি, ব্যাস তখনই অজ্ঞান হয়ে গেছি। আর তখন হুড়ুড় করে সবাই মাথায় জল টল ঢেলেছে। তারপরে প্রায় মনে হয় 10-20 মিনিট পর সুস্থ হয়েছি। তারপরে আবার ওই যে টোটোয় ধরে ধরে আমাকে টোটোয় নিয়ে আসলো, নিয়ে এসে আবার গ্যাসের ট্যাবলেট একটা এনে দিল, জল টল খেলাম, তারপরে একটা কোকা কোলা এনে দিল, খেলাম। খেয়ে তারপর একটু সুস্থ হওয়ার পর তারপর আমরা বেরিয়ে এলাম। কেউ আমার জন্য ঠিকঠাক করে মেলা দেখতে পাইনি, সেই হুটোপাটা করে সবাই আবার ফিরে বাড়ি চলে এলাম। এই যে আবার টোটোতে চেপে পড়েছি, খেয়াঘাট পার হলাম, পার হয়ে এই যে বাড়িতে চলে এলাম। আর শরীরটা এত খারাপ করছিল কি বলবো, হঠাৎ করে যে এরকম ঘটনা ঘটে যাবে, এরকম হবে, কি দিনটা আমার গেল। মানে আমার শুধু ভয় লাগছে যে কি খুঁত হলো, কি খারাপ করলাম যে আমার ছেলেটার ওরকম হলো, আবার আমার এরকম হলো। তাই সবাইকে বলছিলাম, তো সবাই বলছিল যে কপালে ছিল, হয়ে গেছে, আর কি করা যাবে। আর গরমের মধ্যে না কেমন একটা আনচান আনচান করছিল, এভাবে এরকম হয়ে যাবে না আমি বুঝতে পারিনি চট করে। তো খুব দিনটা খুব মানে কি বলবো, ঠাকুরের স্থানে গিয়েও দিনটা কিন্তু ভালো গেল। বাড়ি ফিরে এসে শরীরটা একটু সুস্থ লাগছিল, তো কেন এমন হয়েছিল ভগবানই জানে। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই দিদিভাইয়ের পাশে থেকো, টাটা।